ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউফেন আজার দাবি করেছেন বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা বিরাট বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্ক করে বলেন, হামাসের উগ্রপন্থী প্রভাব এবং সংশ্লিষ্ট কার্যক্রম মধ্যপ্রাচ্যের বাইরে এসব অঞ্চলে, বিশেষ করে পাকিস্তানে এবং বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, যেটা বৈশ্বিক উদ্বেগের বিষয়। ইসরায়েলি রাষ্ট্রদূতের দেয়া মূল বক্তব্যগুলো হলো: ১. 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলে হামাস যা করেছে গাজা থেকে গিয়ে, সেই ঘটনার পর থেকে ইসরায়েল বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যকলাপের ওপর নজর রাখছে। নজর রাখার কারণ হলো হামাস গাজা থেকে তাদের একটা বড় অংশের যেসব তাদের সৈন্য সামন্ত এবং তাদের সমর্থক কর্মী তাদেরকে সরিয়ে দিয়েছে ঠিকই, এবং তারা তাদেরকে আরবের দেশগুলো, আগে কয়েকটা দেশ গোপনে হলেও তাদেরকে আশ্রয় দিচ্ছিল, সেই আশ্রয় দেওয়াটা তারা বন্ধ করে দিয়েছে। এর ফলে হামাস ছড়িয়ে পড়েছে অন্য দেশগুলোতে এবং বিশেষভাবে পাকিস্তান এবং পাকিস্তান হয়ে বাংলাদেশে। ফলে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশে যে হামাস ছড়িয়ে পড়েছে, এই ঘটনাটা, এই খবর দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত। হামাস মধ্যপ্রাচ্যের বাইরে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং অন্য অঞ্চলের উগ্রপন্থীরা যাতে তাদের কাছ থেকে শিখে ওই 7 অক্টোবর তারা যেমন করেছিল, ইসরায়েলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই রকম হামলার ঘটনা ঘটানোর জন্য তাদেরকে অনুপ্রাণিত করছে অন্য দেশের সন্ত্রাসীদের। এই বিষয়টি নিয়ে ইসরায়েল ইতিমধ্যে ভারতের সাথে উদ্বেগ ও তথ্য বিনিময় করেছে। এবার এর ফলে আমরা একটা জিনিস দেখি, মানচিত্রের ইসরায়েলি রাষ্ট্রদূত বাংলাদেশে হামাসের বিস্তার নিয়ে যা বলেছেন, সেই বিস্তার ভারতের পক্ষে অবশ্যই বিপজ্জনক, ভারতের পক্ষে চিন্তার কথা, দুশ্চিন্তার কথা। কিন্তু এই দুশ্চিন্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো অনেক বেশি, কারণ মানচিত্রের দিকে তাকালে আমরা দেখি পশ্চিমবঙ্গ ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি কৌশলগত সেতু। একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, আরও উত্তরে ভুটান এবং পূর্বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো। এই অবস্থান পশ্চিমবঙ্গকে যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করেছে, তেমনি নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্তের কারণে সীমান্ত পারাপার, মানব পাচার, জাল নথি, অবৈধ অনুপ্রবেশ এবং উগ্রপন্থী নেটওয়ার্কের সম্ভাব্য কার্যকলাপ বহুদিন ধরেই ভারতের নিরাপত্তা সংস্থার উদ্বেগের বিষয়। এই উদ্বেগ আরও বেড়েছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে। গত প্রায় 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় কাঠামোর ওপর সরকারের নিয়ন্ত্রণ ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই জেলে আটক মৌলবাদী ও সন্ত্রাসীদের গণহারে মুক্তি দিয়ে মৌলবাদী ও সন্ত্রাসীদের প্রতি এই বার্তা দিয়েছে যে তার সরকার মৌলবাদী ও সন্ত্রাসীদের বন্ধু। বলা বাহুল্য, সেই সুযোগ নিয়ে বিভিন্ন ইসলামপন্থী শক্তি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশে, এবং এই মৌলবাদীদের কাছে মূল শত্রু বাংলাদেশ নয়, বাংলাদেশ তাদের নিজেদের দেশ, তাদের মূল শত্রু হলো ভারত। এদের স্বপ্ন পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 7 সিস্টার্স সমেত একটা বড় অংশ দখল করে গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন করা। স্বপ্নের শেষ যে শুধু এখানে তা নয়, আরও আছে। দিল্লি দখল করে লালকেল্লায় ইসলামের পতাকা উড়িয়ে দেয়া
এবং গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা। বর্তমানে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, কিন্তু মাঠ পর্যায়ে যে পরিস্থিতি ইউনূসের আমলেই ছিল সেটা এখনো আছে। এবং এসব মৌলবাদী শক্তির দাপাদাপি দেখলে বোঝা যায় ইউনূসের আমল আর এই আমলে অন্তত মাঠ পর্যায়ে মৌলবাদী শক্তির দাপাদাপি কমেনি। তারা তাদের নিজের দেশকে কোন বেহেশত বা দোজখে পাঠাতে চায় সেটা তারাই জানে। কিন্তু সমস্যা হলো শুধু নিজেদের দেশ নয়, তাদের চিন্তায় আছে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের এক বড় অংশ। এবং সমস্যাটা এখানেই। আর এজন্যেই ভারতে স্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত যখন বলেন হামাস তার ঘাঁটি গেড়েছে পাকিস্তান ও বাংলাদেশে, তখন ভারতীয় হিসেবে দুশ্চিন্তা তো হয়েই থাকে, কিন্তু সেই দুশ্চিন্তা আরো বহুগুণ বেড়ে যায় যেহেতু আমরা বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা। এবং বাংলাদেশি সন্ত্রাসীরা যে পশ্চিমবঙ্গে বিপুলভাবে সক্রিয় তার যথেষ্ট নিদর্শন এই রাজ্যে ইতিমধ্যে পাওয়া গেছে, একবার নয় একাধিকবার। ছোট্ট করে বলা যাক, পশ্চিমবঙ্গে গত এক দশকে, আমি 2016 থেকে 2026 এই সময়কালটা নিচ্ছি, এখানে প্রত্যক্ষভাবে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি ঠিকই, তবে একাধিক বড় নাশকতার ছক ও মডিউল পর্দাফাঁস করেছে ভারতের তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলো। যেমন প্রথমেই বলা যায় খাগড়াগড় বিস্ফোরণ কথা, 2014 সাল। যদিও ঘটনাটি তার আগের দশকের, কিন্তু এর বিচার এবং কাজ এবং সাজা সেটা হচ্ছে এই সময়ে হয়েছে, এই গত 10 বছরের মধ্যে। কি কি হয়েছে? 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জেএমবি মানে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, সেই জঙ্গিদের ডেরায় বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। আর এই মামলা এনআইএ তদন্ত, এটা পশ্চিমবঙ্গের তৎকালীন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার চাপা দিতে চেয়েছে। এনআইএ তদন্ত হাতে নেয়, তদন্ত চালিয়ে মোট 31 জনকে গ্রেপ্তার করে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে বিশেষ এনআইএ আদালত শীর্ষ সেই জঙ্গিদের দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেয় এবং মোট 19 জন দোষী সাব্যস্ত হন। অর্থাৎ এটা এমনি হাওয়ায় তুলে দেয়া কোনো অভিযোগ নয়, এটা একটা প্রমাণিত অভিযোগ। দ্বিতীয় উদাহরণ দেয়া যায় লস্কর-ই তৈবার নিয়োগ। লস্কর-ই তৈবা মানে এলইটি, এদের একটা নিয়োগ মডিউল এটা পাওয়া গেছে। কোথায়? উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় তানিয়া পারভিন নামের এক তরুণী লস্কর-ই তৈবা এবং আইএসআই এর হয়ে জঙ্গি নিয়োগ ও উগ্রপন্থী মতবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়। পরবর্তীতে দেখা যায় এই মডিউলের সঙ্গে আরো বহু লোক যুক্ত আছে, অনেককেই চিহ্নিত করা হয়। ঘটনার তদন্তভার এখানেও এনআইএ এর হাতে যায়। এই মডিউলের অন্যতম হোতা সাইয়াদ এম ইদ্রিসকে এনআইএ এর বিশেষ আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ এতেই প্রমাণিত হয় যে ঘটনাটি মন গড়া নয়, কেউ মিথ্যে করে ছড়াচ্ছে না। এরপরে আল কায়দার মডিউল গ্রেপ্তার হয়েছে 2020-তে। 2020 সালের সেপ্টেম্বরে রাজ্য পুলিশের সহায়তায় এনআইএ মুর্শিদাবাদ এবং কেরালা থেকে 9 জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে। তারা ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার ছক কষেছিল। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিচার কার্য এখনো চলছে। এরপরে আরেকটা খুব বড় বিষয়, সেটা হলো ভুয়ো নোট পাচার এবং জঙ্গি অর্থায়ন, জঙ্গিদের টাকা জোগানো। পাকিস্তান ও বাংলাদেশের মদতপুষ্ট চক্রগুলো ভারতের সীমান্তে, বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্র করে জাল নোট ও জঙ্গি অর্থায়নের নেটওয়ার্ক তৈরি করেছিল। বিএসএফ এবং এনআইএ নিয়মিত অভিযান চালিয়ে এই চক্রের অনেক পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত। আর ইতিমধ্যে আপনারা জানেন অবৈধ বাংলাদেশি যারা একটা বিরাট পরিমাণে
গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গে এসেছে এবং পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে। তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। এটা কারো অজানা নয় যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা কাঠামো দীর্ঘদিন ধরেই হাজার ক্ষতের মাধ্যমে ভারতকে দুর্বল করার কৌশল অনুসরণ করছে। এই ক্ষত তৈরি বা আক্রমণের পাকিস্তানি কৌশলের নাম হচ্ছে সন্ত্রাসবাদ। ভারতের সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দিয়ে দেশ জুড়ে অশান্তি ও ধ্বংসের বাতাবরণ তৈরি করা। এই ধ্বংসযজ্ঞের মারাত্মক রূপ আমরা মুম্বাইয়ে দেখেছি। কাশ্মীর, পাঞ্জাব, মুম্বাই এবং বিভিন্ন সময় উত্তর পূর্ব ভারত, এই পশ্চিমবঙ্গ, সব ক্ষেত্রেই এই অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে পহেলগাঁওয়ে যে মারাত্মক ঘটনাটি ঘটেছিল এবং যেটা দিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবার একটা চেষ্টা করা হয়েছিল, যার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর হয়, তার পেছনেও হামাস জঙ্গিদের যোগ ছিল, এমন কথা বলেছে ভারতের গোয়েন্দারা। এরপরেও আছে লালকেল্লার সন্নিকটে যে গাড়ি বোমা বিস্ফোরণ হয়, তার মধ্যে যুক্ত ছিল বাংলাদেশি সন্ত্রাসীরা। এই সমস্ত ঘটনা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাংলাদেশে উদ্ভূত সন্ত্রাসবাদ ক্রমেই সংহত হয়ে উঠছে। আর যেভাবে তারা গুছিয়ে নিচ্ছে নিজেদের সরকারি প্ররোচনায় এবং প্রশ্রয়ে, তাতে এর আড়ালে পাকামাথা হামাসের যুক্ত থাকার সম্ভাবনা কখনোই উড়িয়ে দেয়া যায় না। এবং তবে একটা কথা এখানে বলতেই হয় যে ঈশ্বর অন্তত এবার পশ্চিমবঙ্গকে ভুলে গেছেন তা নয়। যে পথে স্বাধীনতার পর থেকে চলছিল পশ্চিমবঙ্গ, তাতে মনে হচ্ছিল এই রাজ্যের জন্য ঈশ্বর আদৌ ভাবিত নন। এটা ঈশ্বর পরিত্যক্ত একটি রাজ্য, অথবা ঈশ্বর ঘুমিয়ে পড়েছেন, তিনি পশ্চিমবঙ্গকে দেখতে চান না। সেই থিয়েটারের গানটির মতো, মনোজ মিত্রের একটি থিয়েটার নাটক, সেখানকার ভগবান নিদ্রা গিয়েছেন, কথা কইতে পারেন না। কিন্তু দেরিতে হলেও ভগবানের নিদ্রা ভেঙেছে। কংগ্রেস আমলে পশ্চিমবঙ্গকে ভগবান দেশভাগের ক্ষত সামলাতে ব্যস্ত রেখেছিলেন। বাম আমলে ভগবান কমিউনিস্টদের বিপ্লব নামক বুজরুকির স্বপ্নে আচ্ছন্ন রেখে মরণের পথে নিয়ে গিয়েছিলেন। কমিউনিস্টরা বলে না, রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম, মানে ধর্ম হচ্ছে আফিং, আর কমিউনিস্টদের বিপ্লব নামক বুজরুকিটা হচ্ছে আর এক রকমের আফিং। এটাতেও এই বিপ্লবের স্বপ্নে, এই বুজরুকির স্বপ্নে আচ্ছন্ন রেখে একটা জাতকে ধ্বংস করার নাম হচ্ছে কমিউনিস্টদের বিপ্লব। আর মমতার আমলে বাঙালির মেরুদণ্ড ভেঙে চুরে পুরো জাতটাকে চিতায় তোলার ব্যবস্থা করা হয়েছে। তবে চিতায় শেষ আগুন জ্বালাবার আগে, অথবা কোরামিনে গঙ্গা যাত্রা, সেই গঙ্গা যাত্রায় সেখানটায় গিয়ে রেখে দেয়া হয়েছে বাঙালিকে, সেই অবস্থায় ঘুম ভেঙেছে ভগবানের। ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিয়েছেন বাঙালিকে। আর তার পরিণামে মমতা নামক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বঙ্গবাসী। পশ্চিমবঙ্গকে শেষ করবার জন্য, ভারতকে টুকরো করবার জন্য পাকিস্তান, বাংলাদেশের সন্ত্রাসী শক্তির যেসব অস্ত্র মজুদ ছিল, মমতা সযত্নে সেই সব অস্ত্রকে শান দিয়ে শত্রুর হাতে ভালোভাবে তুলে দিয়েছেন এবং আরও দিচ্ছিলেন। তিনি হিন্দুর বিরুদ্ধে মুসলিমের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। সীমান্ত যাতে খোলা থাকে এবং এই রাজ্যের ডেমোগ্রাফি যাতে মুসলমানদের হাতে, বাংলাদেশি মুসলমানের হাতে চলে যায়, তার জন্য যা করার তাই করেছেন। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জমি তিনি দেননি, যাতে সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করতে পারে, তারা ভারতে এসে বসবাস করতে পারে। পুলিশকে তিনি অকেজো করে দিয়ে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। এবারের এই 26-এর নির্বাচনে মমতাকে হারিয়ে দিয়ে, বাম কংগ্রেসকে প্রায় অদৃশ্য করে দিয়ে এবং বিজেপিকে ক্ষমতায় এনে রাজ্যের জনতা যদি জেগে না উঠত, তাহলে 5 বছর পর এই রাজ্য কোথায় পৌঁছে যেত, সেটা ভাবতে গেলে শিউরে উঠতে হয়। ভগবান রাজ্যবাসীর ঘুম ভাঙিয়েছেন, এটার জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়। তবু মনে রাখতে হবে, শত্রু এখনো শেষ হয়নি, বড় একটা ঘা খেয়েছে এই মাত্র।
শত্রু কিন্তু কামড় দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আপাতত কিঞ্চিত অদৃশ্য হয়ে আছে, দৃশ্যমান নয়। ইসরায়েলের রাষ্ট্রদূত সতর্ক করে দিয়েছেন আমাদের, এটা বলেছেন আমরা যেন সজাগ থাকি, ঘুমিয়ে না পড়ি। হামাস পশ্চিমবঙ্গের দোরগোড়ায় বাংলাদেশে বসে গেছে। আমাদের মনে রাখতে হবে, চারপাশে শত্রু পরিবেষ্টিত হয়েও ইসরায়েল যে বেঁচে আছে এবং মাথা উঁচু উঁচু করে বেঁচে আছে এত বছর ধরে, তার কারণ ইসরায়েলিরা ঘুমোয়নি, তারা সজাগ। আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কবে যাচ্ছেন চায়না, মালয়েশিয়া হয়ে? তিনি বোধহয় 21 তারিখ মালয়েশিয়া যাচ্ছেন, সেখান থেকে 22 থেকে 22 তারিখ রাত্রিবেলায় চায়না উড়ে যাচ্ছেন, 23 তারিখ তিনি নামবেন। চায়নায় কার সঙ্গে দেখা করবেন উনি জানেন, কারণ চায়নার যিনি বিদেশ মন্ত্রী ওয়াং ই, তিনি তো ভারতে আসছেন 23 তারিখ, 22-23 উনি থাকবেন ব্রিক্স নিয়ে কথা বলতে। তো এখন এনডিটিভি ওয়ার্ল্ডের তো খবরটা ছড়িয়ে গেছে। আবার 22 তারিখেই আবার পুতিনের সঙ্গে দেখা করতে উনি চলে যাচ্ছেন, মানে জিনপিং চলে যাচ্ছেন রাশিয়া। সেখান থেকে উত্তর কোরিয়া যাবেন কিম জং উনের সঙ্গে দেখা করতে, সেখান থেকে 29 তারিখ ফিরবেন। তাহলে বিদেশ মন্ত্রীও রইল না, ওদের প্রেসিডেন্ট তিনি তো রইলেন না, তো কার সঙ্গে দেখা করতে যাবেন? কোন রাষ্ট্রীয় তো আমন্ত্রণ পত্র নেই, তাহলে কার সঙ্গে দেখা করতে যাবেন? এখানে আমাদের এখানে ব্রিক্সের যেটা বলেছিলাম, যেটা নিয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এত চিন্তা, ব্রিক্স নিয়ে এই যে এত ঝুঁকে পড়া ভারতের ভেতরে পেছনে ভারতকে সঙ্গে চাই, সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স দুটো আটকাতে। আর এই ব্রিক্স এর সম্মেলন হচ্ছে এই বছরের শেষে, আর হোস্ট কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। তাই এখানে এসে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তিনি অজিত দোভালের সঙ্গে দেখা করবেন, তিনি বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেনই। এখন যখন দুই মাথা যখন এখানে, এবং শোনা যাচ্ছে যে খুব শিগগিরই, আমি যেটা আগেও আপনাদের বলেছিলাম, শি জিনপিং এবং পুতিন একত্রে ভারতবর্ষে আসবেন। ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু একত্রে ভারতবর্ষে আসবেন। এটা ব্রিক্সের আগেই হবে, হয়তো সামনের মাস কিংবা তারপরের মাস। দুই রাষ্ট্রপ্রধান এবং আমাদেরও প্রধানমন্ত্রী, তাদের সকলের ডেট ম্যাচ করবে, টাইম ম্যাচ করবে, সেখান থেকে তো ঠিক হয়। তো তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওই দেশের রাশিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, বেজিং এর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, কারণ বিদেশি অতিথি এলে তাদের অন্যরকম সিকিউরিটি সিস্টেম হয়, তো সেগুলো করতে সময় লাগবে। তাহলে তারেক রহমান যাবেন কোথায়? আর একটা কথা হলো, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে পাশ থেকে সরে যাচ্ছে, আরো ঝুঁকে পড়বে। যখনই দেখবে চায়নার প্রেসিডেন্ট যখনই এখানে চলে এসছেন, পুতিনও চলে এসছেন, তিনি আরো ঝুঁকে পড়বেন, মোদির সামনে হাত পা জুড়ে ফেলবেন। তাহলে তো চায়নারও তো সাপোর্ট পাবেন না। আর পাকিস্তানের কি অবস্থা এই দেখুন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন আমাদের টয়লেট পেপারের মতো ইউজ করে ফেলে দিয়েছে। আপনাদের যিনি রক্ষাকর্তা, যার সঙ্গে আপনাদের প্রেম, বড় আব্বাকে বলছে, বড় আব্বা তার আব্বাকে বলছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে আমাদেরকে টয়লেট পেপারের মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝুন। তবু তো পাকিস্তান কিছুটা কাজে আসতো, আপনারা তো ঘোড়ার ডিমের কোনো কাজেই আসবেন না। এখন এই আপনাদের আব্বা হুজুরের, মানে পাকিস্তানের এত রাগ কেন?
মানে ভেতরে ভেতরে এত ক্ষোভ কেন? সেটা হচ্ছে G7 তাদেরকে ডাকা হলো না। আবার এই যে ইরানের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, তাতেও পাকিস্তানের নাম নেই। আচ্ছা, G7 কি? গ্রেটার ইকোনমি 7। মালদার পার্টি ওখানে গিয়ে ফুর্তি করে, কথা বলে, মালের কথা হয়, এই ব্যবসা হবে, ওই ব্যবসা হবে। আপনারা তো কি ব্যবসা করবেন? পাকিস্তান, আপনার বড় আব্বার যে আব্বা হুজুর, তার ফাটা পকেট, আপনাদেরও ফাটা পকেট। তো ওখানে তো ভিখারিদের জায়গা নেই, ওখানে মালদার মানুষের জায়গা আছে, ইন্ডিয়ার পয়সা আছে। ইন্ডিয়া যাবে, বিজনেসের কথা বলবে, টাকা ফেলবে, মাল নেবে। ওদের ক্রেডিট লাইন ফাইন হয় না, টাকা ফেলবো, মাল দাও। পাকিস্তানের টাকা নেই, তাই কেউ টাকা দেয় না। আপনাদেরও টাকা নেই, কেউ টাকা দেয় না। তো আপনাদের যদি আব্বা হুজুরের এই অবস্থা হয়, তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের জন্য কি করবে? তবু তো পাকিস্তান আমেরিকার জন্য অনেক কিছু করেছে, তাই আমেরিকা অনেক টাকা পয়সা দিয়েছে। সৌদি আরবের জন্য করেছে, সৌদি আরব টাকা দিয়েছে, দুবাই টাকা দিয়েছে, কাতার দিয়েছে। তাতেও আব্বা হুজুরকে ছুড়ে ফেলে দিয়েছে। আর আপনারা তো গোলাম বানিয়ে নিয়েছে, আপনাদের তো কোনো অসুবিধাই নেই ছুড়ে ফেলতে। টয়লেট পেপারও নয়, খবরের কাগজ সাফ করে ফেলে দেবে। আপনাদের জন্য সত্যি মায়া হয়। আপনারা এই পাকিস্তান মনে করেন, পাকিস্তান পাকিস্তান করে চেঁচান, পাকিস্তান আপনাদের বাঁচাবে, তুর্কি নাকি আপনাদের বাঁচাবে। একটা ধমক দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ওই এর দোকান না, ওর সমুদ্রে ঝাঁপ দেবে, বা 42 তলা যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দেবে ভয়ের চোটে। আপনাদের পাশে কেউ নেই, কেউ নেই, আশপাশ দেখবেন। আর শেখ হাসিনার ফেরার দিন খুব এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সদর্থক ভূমিকা পালন করে, তাহলে কিকের পর কিক, কিকের পর কিক, কিকের পর কিক, এই কিকে সব আপনারা বেরিয়ে চলে যাবেন। সেই দিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে, যেরকম হাবভাব দেখছি। দেখুন আপনারা কি করবেন। এই জামাত, বিএনপি, এরা কি করবে? পৃথিবী কোথায় যাবে? কোথায় গিয়ে আশ্রয় নেবে? এখনো পর্যন্ত আমেরিকা কিন্তু এই তারেক রহমানের ওপর থেকে কিন্তু সেই যে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে, এখনো কিন্তু তোলেনি, এখনো তোলেনি। প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখনো তোলেনি। তারা কেউ চেনেই না, পাত্তাই দেয় না। আবার গিয়ে লন্ডনে ওই খুবরি পায়রার কপি গিয়ে আবার তাকে ঢুকে বসে থাকতে হবে। এত খাল খনন হইল রে, কি হইব? জলই যদি না থাকে, তাহলে খালে জলটা বইব কি করে? জলের জন্য যে দরকার যেটা, সেটা হচ্ছে আপনার এখানে এসে গঙ্গা চুক্তি নিয়ে কথা বলা। আসল জিনিসে আপনাদের মন নেই, আপনারা লোক দেখানো কাজ করেন। খাল খনন হচ্ছে, একদিকে ভালো, পরিবেশ ভালো হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার যে মানুষগুলোকে উচ্ছেদ করছেন খাল খননের নামে, তাদের কথা একটু ভাববেন।